Next question, SF6 is kinetically inert. কোশ্চেনটা পুরো যদি করো, where SF4 is reactive. দুটো কোশ্চেন একসাথেই হয় এটা, হ্যাঁ? তাহলে ফার্স্টে SF6 এর ছবিটা আঁকতে হবে তো? ছবি তো জানো? H is equal to half VNS করে করতে পারো, কিন্তু পরীক্ষার সময় এটা কিন্তু দেখাবে না। আমি কিন্তু বারবার ওই ভিডিও করার সময় বলেছি যে এইটা বাইরে রাফে করবে, যে আঁকতে পারো না। কিন্তু ক্লাস 11 এর জিনিস তো এটা 12 এর খাতায় করা যাবে না, তাহলে মার্কস কাটবে। তুমি এমন দেখাবে তুমি যেন মুখস্থ জানো SF6 এর স্ট্রাকচার, তাই এঁকে দিয়েছো, এটা রাফে করে নেবে, ঠিক আছে? V কত? 6 মানে sp3d2, তাহলে স্ট্রাকচার কিরকম হবে? এস এখানে দিলাম, দিয়ে আমরা প্রোটিনগুলো এখানে দিলাম। প্রথম কথা হচ্ছে এক্সেপশন বাদ দিলে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার কত হয় কোন অ্যাটমের? ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার উইদাউট এক্সেপশন, এক্সেপশন বাদ দিলে অ্যাটমের কোঅর্ডিনেশন নাম্বার, ওটা যে তুমি এই বললে ওটা মেটালের কোঅর্ডিনেশন নাম্বার, সিজিয়াম মেটালের। আমি বলছি নর্মালি পিরিয়ডিক টেবিলে যে এলিমেন্ট, যে কম্পাউন্ডগুলো হয়, মেটাল সিজিয়াম তো সিজিয়াম একটাই নেই, সিএসআই বা সিএসএফ এরকম একটা কম্পাউন্ড আছে। আমি বলছি এরকম ধরনের মলিকুল, হ্যাঁ, যেটা ডায়াটমিক না, ডায়াটমিক এর থেকে বড়, সেরকম ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? 6 হয় ন্যাচারাল কোঅর্ডিনেশন নাম্বার। দুটো জিনিস এক্সেপশন আছে, কি? একটা হচ্ছে জেনন XCF6 আর একটা হচ্ছে IF7, এই দুটো। জেনন কেন এক্সেপশন দেখায়? ওটা কোথায় আছে? পিরিয়ডিক টেবিলের একদম নিচে আছে, তাই জন্য ওর সাইজটা বড়। তো সাইজ, সেন্ট্রাল অ্যাটমের সাইজ যত বড় হবে তত সারফেস এরিয়া বড় হবে, তাই জন্য কোঅর্ডিনেশন নাম্বার বেশি। এটা 6 যদি এটা লোন পেয়ার আছে, যাই হোক আই এরও তাই, আই নিচে আছে, তাই জন্য কোঅর্ডিনেশন নাম্বার বেশি। আর বাকি যা এলিমেন্ট আছে এই দুটো বাদ দিয়ে সবাই ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার 6। এখন SF6 এর কোঅর্ডিনেশন নাম্বার কত? SF6 মলিকুলে এস এর কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। তাহলে ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার অ্যাটেইন করে গেছে। তো তাহলে এ ইনার্ট মানে কি? আর ফার্দার কারোর সাথে রিঅ্যাক্ট করবে না। কেন রিঅ্যাক্ট করবে? ও অলরেডি 6 কোঅর্ডিনেশন নাম্বার অ্যাটেইন করেছে। রিঅ্যাক্ট করা মানে কি? ধরো বাইরে থেকে ওয়াটারই যদি আসে, ওয়াটারকে এসে কোথায় অ্যাটাক করতে হবে? ডেল্টা নেগেটিভ এটা, সালফারটা ডেল্টা পজিটিভ, ওয়াটারকে তো এখানে এসে অ্যাটাক করতে হবে। তাহলে অ্যাটাক করলে ওই মুহূর্তে কোঅর্ডিনেশন নাম্বার কত হয়ে গেল? 7। সেটা তো অ্যালাউ করবে না। ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার 6, তাহলে বলবে 1 নম্বর রিজন হচ্ছে ও ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার অ্যাটেইন করে গেছে। কোঅর্ডিনেশন নাম্বার অ্যাটেইন করে গেছে which is equal to 6 হয়ে গেল। ঠিক আছে? 2 নম্বর, এটাকে একটু ঘুরিয়ে বলা যায়, এখানে যে বন্ড অ্যাঙ্গেল গুলো আছে কত করে? সবকটাই সেম বন্ড অ্যাঙ্গেল। কত করে বন্ড অ্যাঙ্গেল? 90 করেছে। 90 প্রত্যেকেরই বন্ড অ্যাঙ্গেল 90। মডেলটা থাকলে ভালো হতো। যাই, প্রত্যেকেরই বন্ড অ্যাঙ্গেল 90। এবার 90 এর ভেতর দিয়ে যদি আরেকজনকে আসতে হয়, এখানে বন্ড অ্যাঙ্গেল কত হয়ে যাবে? যদি ডিভাইড করি 45 হয়ে যাবে। বা সরেও যদি করো, একটা জায়গায় তো হবে এরকম, সেটা করতে পারবে না, কারণ তাহলে স্টেডিক হিন্ড্রেন্স হবে। 90 ডিগ্রি মানে প্রচুর প্রোটেক্টেড। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কেউ প্রোটেক্টেড মানে এরকম অ্যাঙ্গেল ভালো প্রোটেক্টেড। এবার যদি এরকম অ্যাঙ্গেলটা এরকম আরো ছোট হয়ে যায়, স্টেডিক হিন্ড্রেন্স কত বেড়ে যাচ্ছে? স্টেডিক হিন্ড্রেন্স মানে কি? এই যে ফ্লুরিন অ্যাটমগুলো কি আছে, 7টা করে ইলেকট্রন নিয়ে বসে আছে, তো নেগেটিভ, তো তার ভেতর দিয়ে তুমি আরেকটা নেগেটিভকে ঢোকাচ্ছ, অত সরু অ্যাঙ্গেল দিয়ে হবে না। একটু বড় অ্যাঙ্গেল 120 হতো, তাও হয়ে যেত। 180 হলে তো খুব ভালো হতো, 120 হলে হয়ে যেত, কিন্তু 90 এর ভেতর দিয়ে ঢুকতে পারবে না। তাহলে এখানে একটা স্টেডিক হিন্ড্রেন্স চলছে। আর তুমি এখানে বলতে পারো একটা অ্যাঙ্গেল স্ট্রেন চলছে। ঠিক আছে? অ্যাঙ্গেল স্ট্রেন চলছে, যার জন্য সালফারকে অ্যাটাক করা যাবে না। তাহলে সালফারকে অ্যাটাক করা যাবে না, তার দুটো রিজন: সালফারের ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার অ্যাটেইন করে গেছে, আর অ্যাঙ্গেল স্ট্রেন রয়েছে, যার জন্য সালফারকে অ্যাটাক করা যাবে না, ওয়াটার অ্যাটাক করতে পারবে না। তাহলে 3 নম্বর রিজন কি? আমি সালফারকে অ্যাটাক করব না, আমি ডাইরেক্ট ফ্লুরিনকে অ্যাটাক করে ফ্লুরিনকে বাইরে বার করে দিই, তাই তো জায়গা খালি হয়ে যাচ্ছে, আমি সালফারকে পরে অ্যাটাক করতে পারবো। এটা একটা রিজন হতে পারে। আমি ফ্লুরিনকে অ্যাটাক করিয়ে দিই। তো ফ্লুরিনকে অ্যাটাক করানোর জন্য আমাকে ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন ফার্স্টে দেখতে হবে। ফ্লুরিন ইলেকট্রনিক কনফিগারেশন কি? হিলিয়ামের পর 2s2 বা 2s2 এর যদি ইলেকট্রনিক কনফিগারেশন করা যায়, 2d বলে কিছু হয়? 2d হয় না। তাহলে কোনো গেস্ট রুম খালি নেই। 1 2 3 4 5, কোনো গেস্ট রুম খালি নেই, কোনো রুম পুরোপুরি খালি নেই। যে এসে অ্যাটাক করবে তাকে তো লোন পেয়ার দিয়ে অ্যাটাক করাতে হবে, বা নেগেটিভ চার্জ দিয়ে অ্যাটাক করাতে হবে, মানে তো পেয়ার অফ ইলেকট্রন দিয়ে অ্যাটাক করাতে হবে। পেয়ার অফ ইলেকট্রন অ্যাটাক করার জন্য মিনিমাম একটা ঘর পুরো ফাঁকা থাকতে হবে। মানে ধরো যদি তুমি p বলো, এরকম হতে হবে, 1 2 এরকম, তাহলে একটা ঘর পুরো খালি। কিংবা d যদি খালি থাকে তাহলেও হয়ে যাবে,
কিন্তু ফ্লুরিনের কাছে না পি খালি আছে না ডি খালি আছে, কোনোটাই পুরো খালি নেই, কোনো অরবিটাল পুরো খালি নেই, নেই তো? তাহলে এখানে অ্যাটাক করা যাবে না ফ্লুরিনে। তাহলে তোমার হাতে কোনো অপশন নেই, রইল না। তুমি ফ্লুরিনে অ্যাটাক করাতে পারছো না কেন? আনঅ্যাভেলেবিলিটি অফ, বলো, আনঅ্যাভেলেবিলিটি Fluorine তো of strong P oxygen or D orbital in fluorine। তাহলে ফ্লুরিনে হলো না, সালফারে হলো না, তার দুটো রিজন। এই হলো কমপ্লিট অ্যান্সার। কেউ যদি একটু কম লেখো মার্কস সেভাবে আসবে। কথা বললেন? SF6 তো রিঅ্যাক্টিভ না, বুঝলাম। SF4 কেন রিঅ্যাক্টিভ? তো H5 पर এটা যদি H করো হাফ D কত 5 আসছে, 5 মানে sp3d। sp3d মানে একটা অ্যাঙ্গেল আছে যেটা 120, তার মানে ওখান দিয়ে অ্যাটাক করবো আমি। দেখো এখানে এই S, এই তো। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখানে? এই অ্যাঙ্গেলটা, ইকুয়েটোরিয়াল অ্যাঙ্গেলটা কত? এই ইকুয়েটোরিয়াল অ্যাঙ্গেলটা কত? 120। আর এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, ঠিক আছে। 90 দিয়ে তো অ্যাটাক করতে পারবো না, তাহলে আমাকে অ্যাটাক করতে লাগবে 120 দিয়ে। তুমি যখন 120 দিয়ে অ্যাটাক করবো, ধরো একটা OH ওয়াটার এসে অ্যাটাক করলো, 120 দিয়ে অ্যাটাক করলো, পরে কি হবে পরের কথা, ঠিক আছে? আগে ইনিশিয়ালি কি হবে না, কোঅর্ডিনেশন নাম্বার 5 এর জায়গায় কত হয়ে যাবে তখন? এখন তো 5 উইথ লোন পেয়ার, তখন কোঅর্ডিনেশন নাম্বার, মানে লোন পেয়ারকে যদি ধরি তাহলে সেটা হয়ে যাবে একটা লোন পেয়ার। এখানে এখানে দিলে আবার বুঝতে পারবে না, এবং উপরে দিয়ে বা নিচে থাকতে পারে লোন পেয়ার এখানে দিলাম, বাকি 1 2 3 4 এই যে ওয়াটার এসেছিল এই অবস্থা আছে। ওর জন্য তো অ্যাটাক করাতে পারলাম, কিন্তু এতক্ষণ কেন পাচ্ছিলাম না? অ্যাঙ্গেল স্ট্রেনের জন্য বা ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার হয়ে গেছে। আর ছিল তো, কিন্তু তবুও হবে না অ্যাঙ্গেলের জন্য। আর এই তোমার ম্যাক্সিমাম কোঅর্ডিনেশন নাম্বার দিবে। এখন যদি লোন পেয়ার বাদ দাও, কোঅর্ডিনেশন নাম্বার কত? 4। তাহলে এখন কত হলো? 5 হলো কোঅর্ডিনেশন নাম্বার। আর এটা করলে সুবিধা আমি কেন বলতো, ওইসকে দূরে রেখেছি বলতে পারবে? ওইসটা লোন পেয়ার নিয়ে অ্যাটাক করছে তো, তাহলে লোন পেয়ারের সাথে রিপালশন বেশি হবে, জন্য দূরে থাকে। এবার কি হবে দেখো, এই যে একটা ফ্লুরিন, ফ্লুরিনের ভ্যালেন্সি কত? 1 তো। ফ্লুরিনের ভ্যালেন্সি 1 তো। ও করবে কি, এখান থেকে H কে নিয়ে HF হয়ে বেরিয়ে যাবে। কিভাবে? ফ্লুরিনের লোন পেয়ার এই H কে নিয়ে HF হয়ে বেরিয়ে গেল, তাতে এই যে পজিটিভ চার্জটা নিউট্রাল হয়ে গেল, তাই না? বন্ডটা এখানে চলে আসলে H যখন F এর সাথে বেরাচ্ছে, তাহলে এটা HF এর সাথে বেরিয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এটা কিছুক্ষণের জন্য কি তৈরি হবে? এই S। আচ্ছা, এবার কি করতে লাগবে? এই ফ্লুরিনটাকে এখানে বের করে দেবো, পুরোটাকে বের করে দেবো। তাহলে কি এই লোন পেয়ার থাকছে, ফ্লুরিন থাকছে, এটা কি হয়ে গেল? OH থাকছে। তাহলে একটা করে OH ঢুকবে, তার জায়গায় একটা করে ফ্লুরিন বেরাবে, ঠিক আছে? তাহলে একটা করে ফ্লুরিন বেরাবে, তার জায়গায় একটা করে OH ঢুকবে। এরকম ভাবে করতে করতে আমি হাইড্রোলিসিস করে দিতে পারবো, মানে রিঅ্যাকশন হয়ে গেল। এক্সিয়াল পজিশনে তো কোনো লোড এটা অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল হয় না তো, কারণ এটা সবই 90 ডিগ্রি। এটাই অনেকে বোঝে না, ভাবছে অ্যাক্সিয়াল লোন পেয়ার কেন দিয়েছে। এটা সবই 90 ডিগ্রি, রেগুলার শেপ। এটা আচ্ছা সবই 90 ডিগ্রি। অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল এগুলোর হয়, যেটা ট্রাইগোনাল বাইপিরামিড, যার 120 আছে তার মানে তার অ্যাক্সিয়াল, তার ইকুইটোরিয়াল আছে। 120 মানে ইকুইটোরিয়াল, তার মানে অ্যাক্সিয়াল মানে 90। কিন্তু এখানে কোনো ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল নেই, সবই 90। তাই জন্য এখানে কোনো অ্যাক্সিয়াল ইকুইটোরিয়াল গল্প নেই। যেখানে জায়গায় তুমি দিতে পারো অবশ্যই অপোজিটে দেবে, যেটা বেশি তোমার সাথে রিপালশন করছে তাকে লোন পেয়ারের অপোজিটে দেবে, যাতে সিস্টেম ওভারঅল স্টেবল হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই জায়গাটা OH হয়ে গেল, এই চেপের সাথে বেরিয়ে গেল। বলছে আয়রনের সাথে HCl রিঅ্যাক্ট করছি আমরা, সালফার করে দিচ্ছি। আয়রনের সাথে HCl রিঅ্যাক্ট করলে কি বলছে আমরা? FeCl2 হচ্ছে। ইনিশিয়ালি তো FeCl2 হবে, ব্যালেন্স করি, দুটো দিয়ে ব্যালেন্স করি, হলো। কোশ্চেন হচ্ছে FeCl2 হচ্ছে। এবার আমি যদি বলি FeCl2 ফার্দার HCl এর সাথে রিঅ্যাক্ট করবে, তাহলে কি হয়ে যাবে? FeCl3 হতেই পারে, কারণ আয়রনের ভ্যালেন্সি তো মানে বাড়াতে পারে, 2 3 দুটো অক্সিজেন স্টেট শো করে, তারপর যা খুশি এটা হতে পারে। কিন্তু বলছে না, আমরা এই রিঅ্যাকশনটা বলছে হবে না, এক্সপ্লেন করতে হবে। এই দেখবো, প্রথমে যখন এই ব্যালেন্সিং করছো, এই উপরের রিঅ্যাকশনটা ব্যালেন্সিং করছো, আগে বোঝো কার অক্সিডেশন কার রিডাকশন। আয়রনের অক্সিডেশন আর রিডাকশন। আয়রন ছিল কোথায়? 0 তে ছিল, নিজেই করতে পারবে, 0 তে ছিল, এখন কোথায় চলে গেল? তাহলে একজনের অক্সিডেশন কি এমনি এমনি হয়েছে না, একজনের অক্সিডেশন হয়েছে মানে কারো না কারো রিডাকশন হচ্ছে। কার রিডাকশন হচ্ছে? কার রিডাকশন হচ্ছে? হয়েছে কারো রিডাকশন, হাইড্রোজেনের রিডাকশন হবে, কারণ সিএলটা তো -1 এ ছিল, -1 এই আছে। তাহলে ক্লোরিনের তো রিডাকশন হয়নি,
তাহলে হয়েছে কার হাইড্রোজেনের, তাহলে হাইড্রোজেন ছিল কোথায় +1 এ, তাহলে যাবে কোথায় রিডাকশন মানে তো কমতে হবে, কোথায় যাবে +1 ছাড়া হাইড্রোজেন কি শো করবে 0 শো করবে, তার মানে H2 তৈরি হয়েছে। তার মানে তুমি দেখ কোনো রিঅ্যাকশন মুখস্থ করতে হবে নিজেই করতে পারলে, কিন্তু এই যে আমাদের পি ব্লকে 4টে রিঅ্যাকশন নিজেকে লিখতে হবে, তাহলে দিয়ে দেবে প্রথম দুটো, বাকিগুলো করতে হবে নিজেই করতে পারবে লজিক দিয়ে। আগে জানতে হবে যে কার অক্সিডেশন হচ্ছে কার রিডাকশন হচ্ছে, নিজেই পারবে, কোনো কিছু মুখস্থ করতে হয় না, পি ব্লকেও না অর্গানিকেও না, কিছু নেই, শুধু কেমিস্ট্রিটা জেনে নাও। তাহলে এই যে হাইড্রোজেন হয়ে গেল, এবার ফার্দার আমি আয়রন FeCl2 কে অক্সিডাইজ করাবো। কি করে করাবো FeCl2 কে অক্সিডাইজ? আয়রন কোথায় আছে +2 তে আছে। এখন HCl এর সাথে রিঅ্যাক্ট করে যখন +3 বানাতে হবে, তাহলে আয়রনের আবার অক্সিডেশন হবে, সেই অক্সিডেশনের জন্য কে দায়ী হতে হবে, কাকে দায়ী হতে হবে HCl কে, না না বলছি হাইড্রোজেন কোথায় HCl, এর আগে অক্সিডাইজিং এজেন্ট কে ছিল HCl ছিল তো, অক্সিডাইজিং এজেন্ট, এখনো অক্সিডাইজিং এজেন্ট আছে, তাহলে এই চাইলে ফার্দার আমাকে অক্সিডাইজ করে দিতেই পারে, আবার নিজে হাইড্রোজেন হয়ে যায়, কিন্তু কেন হবে না, কারণ শুধু HCl নেই এখন ওর মধ্যে, কে আছে ওর সাথে হাইড্রোজেনও আছে। হাইড্রোজেন নিজে একটা কি এজেন্ট রিডিউসিং এজেন্ট, তাহলে এই অক্সিডাইজিং এজেন্ট আবার এই রিডিউসিং এজেন্ট, তাহলে দুটো মিলিয়ে আলটিমেটলি কি নিউট্রাল হয়ে গেছে, তাহলে এর কাছে আর ফার্দার অক্সিডাইজ করার মতো ক্ষমতা নেই, তাই সেকেন্ড স্টেপটা আর হবে না, কারণ ওর সাথে মিশে আছে একটা রিডিউসিং এজেন্ট। তো হাইড্রোজেন তো গ্যাস হিসেবে একদম বেরিয়ে যায়, বেরোবে কি করে, তো রিঅ্যাকশন করছি কিছু না কিছু হলে তো থাকবে। তুমি তো পড়েছো হেনরিস ল পড়েছি বা যাই হোক আমরা পড়েছি, গ্যাস তো লিকুইডের মধ্যে সলিউবল অবস্থায় থাকে কিছুটা, অ্যাটমসফিয়ারিক প্রেসারে কিছুটা থাকে, তা সেই তো এনাফ আমার কাজ করে দিয়ে বেরিয়ে, পুরোটা তো আর বেরিয়ে যায় না, রয়েছে তো, তাই জন্য এই অক্সিডাইজিং যে প্রপার্টি সেটা কিছুটা হলেও নষ্ট করে রেখেছে, তাই FeCl দিয়ে আর করতে পারছে না। বোঝা গেছে লজিকটা, বোঝা গেছে স্যার এটা তো +2 ফার্স্ট স্টেপ তো, সালফার in vapor state shows paramagnetic behavior. সালফার ভেপার স্টেটে H2 শো করে, এমনি নরমাল S8 থাকে, সলিড স্টেটে S8 থাকে, রম্বিক সালফার মনোক্লিনিক সালফার দু রকমের হয়, কিন্তু যখন ভেপার স্টেটে চলে যায় ওটা S2 হয়ে যায়। এবার S2 কে আমি রিজেম্বল করব কার সাথে, O2 এর সাথে, একই জিনিস তো, অক্সিজেন সালফার তো একই পিরিয়ড একই গ্রুপে আছে, তাহলে অক্সিজেন O2 যেভাবে এমওটি করে H2 সেভাবেই এমওটি করে ধরে নেব। তাহলে O2 এর ফার্স্টে এমওটিটা একটু করে নিই, O2 ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে, দুটো মিলে তো O2 হবে, তাহলে কত 8 ইলেকট্রনিক কনফিগারেশন বলো, হিলিয়ামের পর 2s2 2p4, এটাও তাই, হিলিয়ামের পর 2s2 2p4, এস গুলো দেওয়ার দরকার নেই, আলটিমেটলি কিছুই কন্ট্রিবিউট করে না, কারণ আলটিমেটলি কেটে যায়, যতগুলো বন্ডিং থাকে ততগুলো অ্যান্টি বন্ডিং থাকে। আমার যদি কিছু করতে হয় আমি কি দিয়ে করবো, পি দিয়ে করবো। পি এ কটা অরবিটাল হয়, তিনটে, তাহলে তিনটে মিলিয়ে কি তৈরি হচ্ছে, নিচে তিনটে উপরে তিনটে, নিচে বন্ডিং অরবিটাল তিনটে আর উপরে অ্যান্টি বন্ডিং অরবিটাল তিনটে, ঠিক আছে। তাহলে এটা 2p, কতগুলো ইলেকট্রন আছে, 4টে। নিচের নামগুলো বলো, অরবিটালের নামগুলো কি, সিগমা না সিগমা 2pz, পাই 2px, পাই 2py, পাই স্টার 2px, পাই স্টার 2py, সিগমা স্টার 2pz। আর অ্যাকর্ডিং টু আউটগো আমাদের কি করতে হয়, লোয়ার ইলেকট্রনিক অরবিট মানে লোয়ার যে স্টেট সেটাকে আগে ফিল আপ করে হায়ারে যেতে হবে, তাহলে 8টা ইলেকট্রন লোয়ারে আগে ফিল আপ করবো পুরোপুরি, হয়ে গেল। এবার উপরে এটা আসবে কি দিয়ে, কোন রুল অনুযায়ী আসবে, এটা হনসুল কি বলেছিল, একটা করে ইলেকট্রন যেতে হবে, তাই তো। এবার ভরে গেছে সেম অরবিটাল, সেম এনার্জি অরবিটাল, তারপরে আমি পেয়ারিং করব, তাহলে 6টা হয়ে গেল, আর দুটো পড়ে আছে, আবার হনসুল একটা, আর আছে ইলেকট্রন না ফিনিশ, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, তাহলে প্যারাম্যাগনেটিক, বুঝলে। তাহলে অক্সিজেন গ্যাসকে ভালো করে শুনে নাও, অক্সিজেন গ্যাসের মধ্যে তাহলে কি ম্যাগনেটিক প্রপার্টি আছে তো, প্যারাম্যাগনেটিক। আমি যদি অক্সিজেন গ্যাসকে ম্যাগনেটিক ফিল্ডের কাছে রাখি, অক্সিজেন গ্যাস দিবে ওখানে জড়ো হয়ে তার ডেনসিটি বাড়িয়ে রাখবে, মানে ধরো অক্সিজেন গ্যাস স্প্রে করে দিলাম একটা চুম্বকের কাছে, একটা বড় চুম্বক আছে, ওখানেই গ্যাসটা আটকে থাকে, ওর প্যারাম্যাগনেটিজম আছে। তবে অক্সিজেনের যদি প্যারাম্যাগনেটিজম থাকে তাহলে সালফারেরও এখানে প্যারাম্যাগনেটিজম থাকবে S2 স্টেটে, শুধু অরবিটালগুলো চেঞ্জ হয়ে যাবে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এগুলো কি দিয়ে করেছি আমরা, 2p দিয়ে, ওটা 3p দিয়ে হবে, বাট ব্যাপারটা তো একই হবে, আনপেয়ার্ড ইলেকট্রন তো থাকছেই, আর আনপেয়ার্ড
সালফার হ্যাজ এ গ্রেটার টেন্ডেন্সি ফর ক্যাটিনেশন, তাই তো? এই কথা নয়, সালফার হ্যাজ এ গ্রেটার টেন্ডেন্সি না, এটা অনেক বড়, অনেক বড়। ক্যাটিনেশন মানে বুঝো? সবচেয়ে ভালো ক্যাটিনেশন কে করে? পিরিয়ড টেবিলে কার্বন, মানে কি সব সিঙ্গেল বন্ড করে পরপর কোভ্যালেন্ট বন্ড করে চলতে থাকে। তাহলে সালফার অক্সিজেন থেকে বেটার কেন করে? আগে বলো অক্সিজেন কতটুকু করতে পারে? অক্সিজেন ম্যাক্সিমাম O2 আর O3 এইটুকু। আর সালফার কোথায় যেতে পারে? S8, মানে এই সালফার একটা 1 2 ডাবল এটা, আর অক্সিজেনের তাহলে ক্যাটিনেশন প্রপার্টি খুব কম। কেন এটা হচ্ছে? তাহলে অক্সিজেনের এটা করতে পারছে অক্সিজেনের সাইজের জন্য। কেন? দেখো অক্সিজেন ধরো আমি এরকম ড্র করলাম, এর পাশাপাশি ড্র করলাম এইটুকু, আর সালফারের সাইজ কি? বড়। তাহলে অক্সিজেন যখন প্রথমে এরকম পাশাপাশি থাকবে, একটা প্রথমে তো এদের মধ্যে ওভারল্যাপ হবে, হ্যাঁ হবে। এরকম হবে। সালফার আমি ধরে নিচ্ছি এগুলো sp3 অরবিটাল, সবই sp3। সালফারের sp3 ধরে নিচ্ছি, দুটো লোন পেয়ার থাকে। অক্সিজেনও ধরে নিচ্ছি sp3 আছে, তাহলে এরকম ভাবে দুটো, এরকম একটা sp3 কাজে লাগিয়েছো না, এই দুটো একটা এই sp3 গুলো কাজে লাগিয়েছে। বাকি আর কটা sp3 পড়ে আছে? তিনটে। sp3 কটা অরবিটাল হয়? sp3 মানে টোটাল কটা অরবিটাল হয়? চারটে sp3 হয় তো, তার মধ্যে একটা কাজে লাগিয়েছে, বাকিগুলো কিরকম পড়ে আছে? এরকম। এগুলোর মধ্যে কোনো ওভারল্যাপ হচ্ছে না, এরকম থাকে না। যদি এরকমই হতো তাহলে ওরা ক্যাটিনেশন করে নিত। সালফারের কেসটা, অক্সিজেনের কেসটা কি হয় বলছি। অক্সিজেনের কেসটা এরকম হয়, অক্সিজেন করে sp2 অরবিটাল, sp3 টা করে সালফার, অক্সিজেন করে sp2। তাতে সুবিধা কি আছে? এই একটা সালফার আছে, এই একটা, এই একটা, তাহলে বাকিগুলো কিরকম আছে? এরকম আছে। sp2 কিন্তু প্রত্যেকে, তাহলে sp2 sp2 এর মধ্যে বন্ড হলো, এইটাও একটা sp2, এটাও একটা sp2, এগুলোতে কি আছে? লোন পেয়ার আছে। ফার্স্ট অক্সিজেন ইলেকট্রনিক কনফিগারেশন করো, হিলিয়াম দেওয়ার পর 2s2 2p4, টোটাল কতগুলো পেয়ার অফ ইলেকট্রন আছে সালফার এই অক্সিজেনে? তাহলে দুটো পেয়ার অফ ইলেকট্রন, দুটো পেয়ার অফ ইলেকট্রনের মধ্যে এইখানে একটা পেয়ার অফ ইলেকট্রন দিলাম, এখানে একটা দিলাম, এই অক্সিজেনও তাই এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আর কটা আনপেয়ার পড়ে আছে? একটা একটা, একটা আনপেয়ার চলে গেল এর সাথে, এটা একটা এরকম এর সাথে কোভ্যালেন্ট বন্ড করার জন্য। আর একটা পড়ে আছে তো, এটা কি অরবিটাল? sp2 অরবিটাল। তাহলে sp2 করার জন্য কি হয়েছে? এই তিনটে কাজে লেগে sp2 হয়েছে, তাই তো? তাহলে এটা ফাঁকা পড়ে আছে কি হিসাবে? p অরবিটালে পড়ে আছে। এই p অরবিটালটা এরকম এরকম এরকম, এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন আছে, এখানে একটা। এদের দুজনের মধ্যে ওভারল্যাপ হবে কিনা এটা ডিপেন্ড করছে ওদের ডিসটেন্সের। ওদের ডিসটেন্স কি কম না বেশি? কম তো। অক্সিজেনের অ্যাটমিক রেডিয়াস তো কম, তাহলে অক্সিজেনের এদের দুজন ওভারল্যাপ করে যাবে, এই দুটো পি দুজনের মধ্যে করে ওভারল্যাপ করে ওই জায়গাটায় পাই বন্ড তৈরি করবে। তাহলে একবার যখন এদের মধ্যে পাই বন্ড হয়ে গেল, তাহলে আর কোনো ফ্রি ইলেকট্রন রইল না, তো আনপেয়ার্ড ইলেকট্রন রইল না। আনপেয়ার্ড ইলেকট্রন না থাকলে ক্যাটিনেশন করবে কি করে? ক্যাটিনেশন মানে তো কোভ্যালেন্ট বন্ড, মানে আমি একটা ইলেকট্রন দেবো, আরেকজন একটা ইলেকট্রন দেবো, ওইভাবে তো ক্যাটিনেশন হয়। তাহলে প্রথমে এইটা দিয়ে তো একটা সিঙ্গেল বন্ড হলোই। অনেকের আবার এইটুকুও হয় না, তারা ইনার্ট হয়ে বসে থাকে, যেরকম হিলিয়াম, নিয়ন, আর্গন, ওদের একটাও আনপেয়ার্ড ইলেকট্রন হয় না। আনপেয়ার্ড হলেই তোমার কোভ্যালেন্ট হবে। এখানে একটা অনেক কষ্টে হয়েছে আনপেয়ার্ড, ছিল কটা? দুটো, একটা হয়েছে আনপেয়ার্ড, আর একটা আনপেয়ার্ড ইলেকট্রন কোথায় বসে আছে? p অরবিটাল। আর p অরবিটাল গুলো কি হয়? প্যারালাল হয়, আর সাইজও ছোট, তাই এর মধ্যে কি হবে? ওভারল্যাপ খুব ইজিলি হয়ে যাবে। ওভারল্যাপ হয়ে গিয়ে আলটিমেটলি এটা কি জেনারেট করবে? সিঙ্গেল বন্ড এখানে হয়ে গেছিল, উপর দিয়ে একটা এই অরবিটাল দুটো ওভারল্যাপ করে দিয়ে উপর দিয়ে ডাবল বন্ড হয়ে গেল, তাহলে আর কোনো আনপেয়ার্ড ইলেকট্রন নেই, তাই ক্যাটিনেশন হলো না। বোঝা গেছে? সাইজ, অ্যাটমিক রেডিয়াসের জন্য। সালফারের কেসটা কি হচ্ছে? সালফারের এরকম এই জায়গায় sp2 আছে, প্রথমটা তো হবেই। তারপর তুমি যদি বলে এখানে অক্সিজেনের জন্য আমি অক্সিজেনের মতো করে কিছু করতে চাই, সাপোজ ধরো আমরা এখানে অক্সিজেনের মতো করে কিছু করতে চাই, তাহলে এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, এখানে একটা, কিন্তু এদের ডিসটেন্সটা কি অনেক বেশি হয়ে গেল না? এরা কাছাকাছি আসতে পারবে না, তাই জন্য এদের পাই হবে না। তাহলে তখন ওরা ভাববে যে আমি শুধু শুধু এরকম ভাবে কেন sp2 হয়ে বসে থাকি, ও কেন sp2 হয়ে শুধু শুধু বসে থাকবে? লাভ তো নেই।
তখন এরা বলে না আমরা ডাইরেক্ট sp3 করব। sp3 করার মানে কি, সালফারের তোমরা দেখে থাকবে নিয়নের পর ps2 3p4, ps2 3p4 ইলেকট্রনগুলো কিভাবে থাকবে, দুটো এরকম sp3, এই পুরো sp3 করবে, মানে সব নিয়ে নেবে, নিয়ে sp3 করবে। তাহলে এটা আর p থাকবে না, এটা কি হয়ে যাবে, sp3 হয়ে যাবে। কারণ শুধু শুধু এরকম থেকে তো কোনো লাভ নেই। তখন এই অরবিটালগুলো সবই sp3 গঠন করবে। তাহলে একটা sp3 তো নিজেদের মধ্যে বন্ড করলোই, আর বাকিগুলো sp3 হয়ে যাবে। প্রত্যেকের মধ্যে অ্যাঙ্গেল কত sp3 তে, সবই বেঁকে গেল, দেখলে? আগেরটা যেরকম তাও পেয়েছিলাম প্যারালাল রাখার জন্য, এখন আর তাও করবো না, এগুলো বেঁকে গেল। তাদের মধ্যে দুটো কিভাবে থাকবে, লোন পেয়ার আছে না দুটো, তাহলে যে কোনো দুটোতে আমরা লোন পেয়ার দিয়ে দিই। আর বাকি এখানে কি একটা একটা করে ইলেকট্রন আছে, বুঝতে পারছো? এবার আরো তো এরকম সালফার আছে, একটা এরকম, এটা দুটো সালফার দেখছো, আরো তো এরকম সালফার আছে, যেই সালফারে এরকম একটা ইলেকট্রন এখানে থাকবে, বুঝতে পারছো? লোন পেয়ার, আবার আবার লোন পেয়ার, আবার একটা ইলেকট্রন এখানে থাকবে, বুঝতে পারছো? তাহলে ক্যাটিনেশন হলো তো। এটা এরকম ফ্রি আরেকটা অন্য কোনো সালফারের সাথেও পেয়ে যাবে কি, বোঝা যাচ্ছে? ক্যাটিনেশন মানে কি, আনপেয়ার্ড ইলেকট্রন থাকলেই ক্যাটিনেশন হয়। আলটিমেটলি এটা ঘুরে যাবে, ঘুরে গিয়ে এই ধরনের শেপ হয়ে যাবে, ঘুরে যাবে, ঘুরে গিয়ে এই ধরনের শেপ, সাইকেল টাইপের তৈরি করবে, সাইক্লিক তৈরি করে গ্রাউন্ড শেপ হয়ে এসে হয়ে যাবে। এই গ্রাউন্ড শেপে এসিড স্ট্রাকচার রাখতে দেয় এরকম, সব সালফার আছে। কোথায় আছে, কোথায় কোথায় সালফার আছে? তাহলে কি করতে পারো, কি মানে মেন গল্পটা কি, সালফারের অ্যাটমিক রেডিয়াস বড়, তাই সালফার সালফারের মধ্যে যে বন্ড লেন্থ সেটা অনেক বড়, তাই ওদের পি অরবিটাল ওভারল্যাপ করতে পারে না, তাই ওরা sp2 হয়ে থাকে না, sp3 হয়ে যায়। আর sp3 হলে আনপেয়ার্ড ইলেকট্রনগুলো ফার্দার আরেকটা কোনো সালফারের আনপেয়ার্ড ইলেকট্রনের সাথে ক্যাটিনেশন করতে পারে। এইভাবে ক্যাটিনেশনটা ফার্দার প্রসিড করে। এখানে কি হচ্ছে তোমরা বলো, অক্সিজেনে কি হচ্ছে? অক্সিজেনেরও আনপেয়ার্ড ইলেকট্রন ছিল ক্যাটিনেশন করার মতো, কিন্তু ওরা দেখলো যদি ওরা যেহেতু কাছে আছে, ওরা দেখলো না আমি sp3 কেন করতে, আমি sp3 করলে আমি ওদের প্যারালাল পাবো, sp3 করলে কিন্তু প্যারালাল পাবো না, প্যারালাল পেয়েছি, তাই জন্য sp3 করে নিল। এ দেখলো এখানে যদি sp2 করি লাভ আছে, কারণ আমার ডিসটেন্সটা শর্ট আছে, আমি sp2 করি তাহলে প্যারালাল পাবো ইলেকট্রনগুলোকে, প্যারালাল পেলে ওভারল্যাপ হয়ে পাই বন্ড হয়ে যাবে, পাই বন্ড হলে লাভ আছে, কি লাভ আছে, বন্ডটা তো স্ট্রং হয়, সবাই চায় নিজেদের বন্ড স্ট্রং করার জন্য, ওই জন্য ওভারল্যাপ করে, এটা উপায় নেই, তাই জন্য ক্যাটিনেশন করেছে। কথা বুঝতে পারছো? তোমার যদি নিজের কাছে ক্ষমতা থাকে তুমি অন্যের কাছে যাবে না, এর কাছে নিজের কাছে ক্ষমতা আছে, নিজেকেই শক্তিশালী করলো, এর দেখলো নিজেদের মধ্যে পারছে না বন্ড করতে, তাই শক্তিশালী তোকেও হতে হবে, তাই ও ক্যাটিনেশন করে শক্তিশালী হয়। এসেইড হলো মানে কি, মলিকুলার মানে অ্যাটমিসিটি তো বেড়ে গেল, আলটিমেটলি লাভ এরই হলো, কারণ একে সলিড স্টেটে পাওয়া যাচ্ছে, কি গ্যাসিয়াস স্টেটে পাওয়া যাচ্ছে, ওর এক একটা বন্ড শক্তিশালী করেছে, তাহলে অটু কি হিসাবে থাকবে, ডিসক্রিট মলিকুল হয়ে থাকবে তো, ডিসক্রিট মানে কি একা একা হয়ে থাকবে তো, তাহলে এই O2 আরেকটা আবার O2, আবার একটা O2, আবার একটা O2, তাই এই করে চারখানা O2 আমি পেয়ে গেলাম, যেখানে আমি সালফারকে এসএইডি পেয়ে যাচ্ছি একা, তাই জন্য এর মলিকুলার বেড়ে গেল, ভারী হয়ে গেল, তাই এর সলিড হয়ে থাকলো। আর এটাও আসতে পারে এক্সামে, যে অক্সিজেন কেন গ্যাস হয়ে থাকে, সালফার কেন সলিড হয়ে থাকে, একই গল্প। ক্যাটিনেশন সালফারের হয়, অক্সিজেনের হয় না, ক্যাটিনেশন হচ্ছে বলে এতগুলো সালফার অ্যাটম একসাথে হয়ে অ্যাটমিসিটি বাড়িয়ে গিয়েও সলিড হচ্ছে, এই গ্যাস হয়ে আছে, ঠিক আছে? ক্যাটিনেশনের সাথেই রিলেটেড ব্যাপার হয়ে গেল, ঠিক আছে? দুটো পয়েন্ট তাহলে মাথায়, কিওয়ার্ড কি, দুটো কিওয়ার্ড আছে এখানে, কি কি? একটা অ্যাটমিক রেডিয়াস কম, এটা অ্যাটমিক রেডিয়াস বড়, আরেকটা এটা একটা sp3 আর একটা sp2 হয়ে একটা ওভারল্যাপ হচ্ছে, আর ওভারল্যাপ হচ্ছে না, কারণ sp3 প্যারালাল নেই, ওভারল্যাপ হবে না, সাইজও বড় তো ওভারল্যাপ হবে না, তাই এরা ফার্দার বন্ড জেনারেট করছে। ক্লিয়ার? কি কথাটা বোঝা গেছে? প্রিয় কোশ্চেন, টিভি more covalent than PbCl2, কেউ পারবে এটা? 11 এর জিনিস, 12 এর জিনিসই না। Higher oxidation state of cation more covalent, এটা ফ্যাজান্স রুল দিয়ে চলে আসে। আমাদের ফ্যাজান্স রুল কি বলেছে? হ্যাঁ, দেখো ফ্যাজান্স রুল ক্যাটায়নের জন্য কি কি বলেছে একটু দেখিনি। 1 2 3 তিনটে পয়েন্ট আছে। প্রথম কথা হচ্ছে ক্যাটায়নের যদি সাইজ স্মল হয়, চার্জ বা অক্সিডেশন স্টেট যদি হাই হয়, যদি ডি অরবিটাল প্রেজেন্ট থাকে, তাহলে তারা কোভালেন্ট নেচার হবে। কেন আমি বলছি, আর অ্যানায়নের জন্য
মেনলি একটা কথাই বলা হয়েছিল, যদি সাইজ বড় হয় তাহলে ওরা কোভ্যালেন্ট নেচার হবে। গল্পটা বোঝানো, আয়নিক আর কোভ্যালেন্টের মধ্যে ডিফারেন্সটা কি আছে? আয়নিক মানে কি? সেম সাইজ। না ঠিক সেম সাইজ না, ক্যাটায়ন অ্যানায়নের মধ্যে কোনো ওভারল্যাপ আছে না, জাস্ট টাচে আছে, টাচে আছে শুধু। আয়নিক মানে কি? এই ক্যাটায়ন নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এদের মধ্যে কি আছে? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, কোনো বন্ড নেই কিন্তু, মানে আমি একটা ইলেকট্রন দিলাম, ও একটা ইলেকট্রন দিল, কোভ্যালেন্ট বন্ড হলো, এরকম গল্প। এটা হচ্ছে আয়নিক। আয়নিকের মধ্যে অরবিটালগুলো, এই যে শেপগুলো কোনো রকমভাবে বা শেপের ভেতরে আলটিমেটলি জেনারেট করে কি? অরবিটাল। তো অরবিটালগুলো কোনোভাবে কোনো দিকে পোলারাইজ না, যে আর যেরকম শেপ সেরকমই আছে। এস অরবিটাল যেরকম গোল স্ফেরিক্যালি আছে, পি অরবিটাল যেরকম সেরকম স্ফেরিক্যালি আছে। এটা হচ্ছে আয়নিক। কোভ্যালেন্টের কেসটা কি? কোভ্যালেন্ট হচ্ছে এই ধরো ক্যাটায়ন থাকবে আর এই অ্যানায়ন থাকবে, ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে একটা কমন এরিয়া থাকবে, এই জায়গাটাকে ওভারল্যাপিং বলে। তো এটা করতে গেলে আমাকে কি করতে হবে? অ্যানায়নকে পোলারাইজড হয়ে ক্যাটায়নের দিকে আসতে হবে। সেটা কখন আসে? যখন ক্যাটায়নের, একটাই কথা লিখবে, যখন ক্যাটায়নের চার্জ ডেনসিটি বেশি হয়। চার্জ ডেনসিটি মানে কি? চার্জ ডেনসিটি কথাটার মানে কি? এনি ডেনসিটি মানে কি? মাস বাই ভলিউম। তো চার্জ ডেনসিটি মানে জানো কি? চার্জ বাই ভলিউম। তাহলে ভলিউম যত কম হবে চার্জ ডেনসিটি বাড়বে, আর চার্জ যত বেশি হবে চার্জ ডেনসিটি বাড়বে। তাহলে এখানে তাই বলা হয়েছে, সাইজ যত কম হবে চার্জ যত বেশি হবে তত চার্জ ডেনসিটি বাড়বে। চার্জ ডেনসিটি বাড়লে কি হয়? এক নম্বর চার্জ ডেনসিটি বাড়লে কি হয়? পাওয়ার বেড়ে যায়, ক্ষমতা বেড়ে যায়। আমার অল্প জায়গায় অনেক চার্জ, তাহলে আমার ক্ষমতা বেড়ে যাচ্ছে, আমি অ্যানায়নকে আমার দিকে পুল করতে পারবো। তাহলে হয়ে গেল কি? পোলারাইজিং পাওয়ার ইনক্রিজ করে। আর পোলারাইজিং পাওয়ার ইনক্রিজ করলে অ্যানায়নটা ওর দিকে ছুটে ছুটে আসবে, অ্যানায়ন ওর দিকে ক্যাটায়নের দিকে ছুটে ছুটে আসবে। কিরকম হবে? এই ধরো এরকম ছিল, এই দেখছো তো এরকম ছিল, এই ধরো ক্যাটায়ন অ্যানায়ন ছিল, ও কি করবে? অ্যানায়নকে ওর দিকে টানবে, অ্যানায়ন দেখা এদিকে বেঁকে গেল, তখন কিন্তু ডেল্টা পজিটিভ ডেল্টা নেগেটিভ হয়ে যাবে। কারণ যতটা কাছে আসবে না ওর নিজস্বতা নষ্ট হবে। ও যে ইন্ডিভিজুয়ালি ওর যে পুরো নেগেটিভ ছিল ওটাও কিছুটা যাবে, ওর যে পুরো পজিটিভ ছিল কিছু যাবে না, অনেক কাছে আসছে, আস্তে আস্তে কাছে আসছে। একটু পর কি হবে? এদের মধ্যে কমন স্পেস তৈরি হবে, যেখানে ওভারল্যাপিং হয়ে যাবে। তাহলে কি হলো? পোলারাইজিং পাওয়ার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হচ্ছে আমার কাছে? ওভারল্যাপিং হয়ে যাচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নের সাথে। আর ওভারল্যাপিং হয়ে যাচ্ছে মানে দেখো, ওভারল্যাপিং হ্যাপেন্স, ঠিক আছে? ওভারল্যাপিং হয়ে গেলে এই অ্যানায়নটা তো এদিকে বেঁকে গেছে না, এই অ্যানায়নটা কি আর কোনো ক্যাটায়নের সাথে আর পোলারাইজড হতে পারবে? এতে এদিকে অলরেডি পোলারাইজড, ওর ম্যাক্সিমাম ইলেকট্রন ডেনসিটি এদিকে চলে আসে। এই অ্যানায়নকে কি আর কেউ চাইবে? তাহলে এ কি আর কোনো আয়নিক বন্ডে পার্টিসিপেট করতে পারলো? আর এও আর কোনো আয়নিক বন্ডে পার্টিসিপেট করতে পারবে না, কারণ ওই অলরেডি কিছুটা অ্যানায়নকে ধরে রেখেছে। তাহলে আলটিমেটলি আয়নিক যে স্ট্রাকচার এটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে সব কি স্ট্রাকচার হয়ে যাবে? এরকম ডিসক্রিট স্ট্রাকচার হয়ে যাবে, মানে একা 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 একা, তার মানে গ্যাপ বেড়ে যাবে। ডিসক্রিট বলতে ডিসক্রিট, ডিসক্রিপশন আছে। হ্যাঁ ওটা শুনবে, দেখো তো নাস্তার টাইম প্রায় শুনবে, দেখো এই সময়টা ওটাই শোনা হচ্ছে। তাহলে এইখানে কি সবাই সবার সাথে খুব টাচে আছে, প্যাকিং ভালো হয়েছে, এখানে একসাথে সবাই আছে, আর এখানে সব মলিকিউলগুলো কি হয়ে গেল? ডিসক্রিট একা একা হয়ে গেল। তাহলে গ্যাপ হয়ে গেল। গ্যাপ হয়ে গেলে কি হবে? অল্প এনার্জি দিলে এরা মেল্ট করে যাবে, অল্প এনার্জি দিলেই বয়েল করে যাবে। তাহলে মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কি হয়ে যায়? কমে যায়। তাহলে PbCl4 কি ধরনের স্ট্রাকচার? +4 স্ট্রাকচার। এটা হচ্ছে +2 মানে হাই পোলারাইজিং পাওয়ার, হাই চার্জ ডেনসিটি, হাই পোলারাইজিং পাওয়ার, হাই ওভারল্যাপিং। তাই জন্য কি ধরনের জিনিস? কোভ্যালেন্ট। আর কোভ্যালেন্ট হলে কি হয়? MPBP একা একা হয়ে গেছে, তো ডিসক্রিট হয়ে গেছে। এবার অল্প এনার্জি দিলেই ওরা গলে যাবে বা ভেপার সেটে চলে যাবে, তার মানে এদের MP and BP কমে যাবে। আর কি হয়? PbCl2 MPBP কমে যায়, তার সাথে কালার ইন্টেন্সিটি একটু বাড়ে। কোভ্যালেন্ট হলে কালার ইন্টেন্সিটি ইনক্রিজ করে, আর ওয়াটারে ইনসলিউবল হয়ে যায়। ওয়াটার ইনসলিউবল। তাহলে অনেক রকম কোশ্চেন আসতে পারে যে কেন PbCl2 থেকে PbCl4 কালার মানে বেশি শো করে, বা PbCl2 কেন ওয়াটারে বেশি সলিউবল। একই রিজন, কেন এর MPBP কম, কেন এটা হাই মেল্টিং, কেন লো মেল্টিং, কথা বোঝা গেছে? একই গল্প কোভ্যালেন্টের থেকে। কার্ডকে হেল্প নিয়ে করলাম, ফ্যাজান্সকে হেল্প নিয়ে করলাম, ঠিক আছে? পুরোটা হয়ে গেল। The stability of +3 state increases now in group 15 of periodic table. Explain why. গ্রুপ 15 এ যে এলিমেন্টগুলো আছে কি কি? নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের যত ডাউন দ্য গ্রুপে আসবে +3 শো করবে।
কিন্তু গ্রুপ 15 মানে কত শো করা উচিত? +5 শো করা উচিত। কিন্তু যত নিচে নামবো +3 শো করবে, এটাই কোশ্চেন করেছে কেন? +5 এর অক্সিডেশন স্টেবিলিটিটা কম। কম আর +3টা বাড়ে, এটা কেন দেখো ভালো করে দেখো, বোঝার আছে ওই দেখে নাও। হ্যাঁ নাইট্রোজেন কত অ্যাটমিক নাম্বার, তারপর একটা কত 8 প্লাস হচ্ছে, ঠিক আছে, তারপর একটা 18 প্লাস হয়েছে। তাহলে আমি এখানে নিউক্লিয়াস ড্র করলাম, এখান থেকে পরপর অরবিটাল গুলো ড্র করলাম। বিসমাথের জন্য বলছি, বিসমাথের আউটার মোস্ট যে অরবিটাল সেটা 6p, এখানে কটা ইলেকট্রন আছে? 3টে ইলেকট্রন, তাই তো? এরা 3জন পার্টিসিপেন্ট বসে আছে, এরা সিনেমা দেখতে পাবে কিন্তু এটা ডিপেন্ড করবে কার উপর? অনেকটা এস এর উপর। এসে কতগুলো ইলেকট্রন আছে? 2টো। আমি বলছি এরা ধরো সিনেমা দেখতে দেখতে বা খেলা দেখতে দেখতে, এখানে মাঠে খেলা হচ্ছে দেখতে দেখতে হট করে এক্সাইটেড হয়ে গিয়ে বারবার দাঁড়িয়ে পড়ছে, তাহলে এর প্রবলেম হবে দেখতে 3s এর 3p। তাহলে 3p কি ইন্টারেস্টেড থাকবে ওই খেলাটার জন্য? না, তাহলে আলটিমেটলি কি হয়ে যাবে? এর প্রতি অত ইন্টারেস্টেড থাকবে না, মানে ইজিলি বাইরে বেরিয়ে যাবে। বেরিয়ে যাবে। তাহলে কোন ইলেকট্রনগুলো ইজিলি বাইরে বেরোতে পারে? ক্লিয়ার গুলো যার আগের অরবিটাল খুব ডিস্টার্ব করছে মানে কি খুব শিল্ড করছে, এদেরকে ঢেকে রাখছে। মানে আমি খেলা দেখতে পাচ্ছি না, আমার আগের জন দাঁড়িয়ে পড়ছে, আমি খেলা দেখতে পাচ্ছি না, তাহলে আমি শিল্ডিং এফেক্ট পেয়ে গেলাম। ও আমাকে শিল্ড করে দিল, মানে 6p কে শিল্ড করে দিল কি 6s, তাহলে ও বেরিয়ে যাবে। তার আগে বুঝতে হবে যে এদের মধ্যে কার শিল্ডিং এফেক্ট বেটার, তার জন্য আমার শিল্ডিং এফেক্টের অর্ডার আছে। পিরিয়ড টেবিলে শিল্ডিং এফেক্টের অর্ডার জানো তো? সবচেয়ে ভালো শিল্ডিং এফেক্ট কে শো করে? Yes, sir. এস কেন? স্ফেরিক্যাল হয়, পুরো ঢেকে রাখার ক্ষমতা থাকে, পুরো স্ফেরিক্যাল। পি অরবিটালের শিল্ডিং এফেক্ট তার থেকে একটু কম, কেন? পি অরবিটাল পুরোটা ঢেকে রাখতে পারে না, দুই সাইড খালি। হ্যাঁ ডি অরবিটালে কত সাইড খালি? 4 দিক খালি, দেখেছো? এখান থেকে দেখিয়ে নেবে লোকজন, এখান থেকে 6 দিক খালি, তো জানো। তাহলে এস অরবিটাল পুরো স্ফেরিক্যাল হওয়ার জন্য ভালো করে শিল্ড করতে পারে পরের জন্য। পি একটু খারাপ পারে, ডি একটু খারাপ পারে, এফ আর ডি ধরে নাও ভালো শিল্ড করতে পারে, এফটা একদমই শিল্ড করতে পারে না। তাহলে 6p শিল্ডিং এফেক্ট ভালো পাচ্ছে, কারণ এসি এর শিল্ডিং এফেক্ট সবচেয়ে ভালো করেছে তুমি। তাহলে 6s অনেক ভালো শিল্ড করে রেখেছে নিউক্লিয়াসকে, কিংবা 6s বলতে পারো 6p কে ভালো শিল্ড করে রেখেছে যাতে নিউক্লিয়াসের সাথে ওর অ্যাট্রাকশন না হয়। তাহলে 6p থেকে ইলেকট্রন ইজিলি বেরিয়ে যাবে, 6p থেকে পুরোপুরি ইলেকট্রন বেরিয়ে গেল। তাহলে এখন +3 অক্সিজেন সেট ধরো শো করছে, বিসমাথ থেকে Bi3+ হয়ে গেল। Bi3+ ইলেকট্রনিক কনফিগারেশন লিখি জেননের পর 4f14 5d10 6s2, তাই তো? ওখান থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে গেছে, ধরে নিলাম আমি যেটা Bi3+ হয়ে গেছে। তাহলে 6p3 তে কোনো ইলেকট্রন আর নেই। এবার লাস্ট ইলেকট্রন কোনটা আছে? 6s। তাহলে এটা বুঝে ফেলি, লাস্ট ইলেকট্রন কোথায় আছে এখন? বিসমাথ 3 তে 6s। এরা ভালো সিনেমা দেখতে পাবে কিনা, খেলা দেখতে পাবে, ডিপেন্ড করছে কার উপর? তার আগের অরবিটালগুলোর উপর। এখানে 10 আছে, যে কটা 10টা 14টা যতগুলো ইলেকট্রন আছে দেখো, এখানে পার্টিসিপেন্টের সংখ্যাও কিন্তু বেশি। আর এদের শিল্ডিং পাওয়ার কি ভালো না খারাপ? এফ এর সবচেয়ে খারাপ, পুয়ার, তাই তো? মোস্ট পুয়ার শিল্ডিং এফেক্ট এফ তো। তাহলে পুয়ার শিল্ডিং এফেক্টের জন্য কি হবে? আমরা একটা ভালো ফর্মুলা দেখে নিই, জেড এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইজ ইকুয়াল টু জেড মাইনাস এস। শিল্ডিং এফেক্ট যার যত পুয়ার হবে সেই অ্যাটমের নিউক্লিয়াস তত বেশি শক্তিশালী হবে। ভালো করে বোঝো, মানে শিল্ডিং এফেক্ট 6s এই 5d 4f এর পুয়ার, তাহলে নিউক্লিয়াস এই জায়গায় এই রিজিয়নে নিউক্লিয়াসে কিন্তু দারুণ পাওয়ার আছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ভালো, কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যায় যদি শিল্ডিং এফেক্ট কমে যায়। তাহলে এই দিকে এরকম পজিশনে নিউক্লিয়াসের পাওয়ার অনেক বেশি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি। সে তখন কাকে ধরবে? 6s এর দুটো ইলেকট্রনকে ধরে টেনে রাখবে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেশি মানে ইলেকট্রনের প্রতি এবার অ্যাট্রাক্টেড, চুম্বকের মতো অ্যাট্রাক্টেড, বেশি পাওয়ারে অ্যাট্রাক্টেড। তাহলে এই দুটো ইলেকট্রন সহজে বেরোতে পারবে? বেরোতে পারবে না। কেন বেরোতে পারলো না? কারণ বিসমাথের ভেতরে 4f বা 5d অরবিটাল ঢুকে রয়েছে, যারা 6s এর ইলেকট্রনকে শিল্ড করছে না। শিল্ডিং এফেক্ট পুয়ার, তার মানে শিল্ড করছে না। শিল্ড করছে না মানে 6s ইলেকট্রনটা নিউক্লিয়াসের প্রতি পুরোপুরি অ্যাট্রাক্টেড। তাহলে দুটো ইলেকট্রন কি বেরোবে? বেরোবে না। তাহলে দুটো ইলেকট্রন থাকা সত্ত্বেও, ভালো করে বুঝো, এই দুটো ইলেকট্রন আছে কোথায়? না, এটাকে বলে ভ্যালেন্সিয়াল। ভ্যালেন্সিয়ালে থাকা সত্ত্বেও এই দুটো ইলেকট্রন ইনার্ট। আমরা শুনেছি যারা ভ্যালেন্সিয়ালের ইলেকট্রন তারা খুব ফ্রি হয়, তারা ইজিলি বাইরে বেরোতে পারে, এটা শুনেছি। কিন্তু এখানে ভ্যালেন্সিয়ালে থাকা সত্ত্বেও এরা বাইরে বেরোতে পারছে না ডিউ টু পুয়ার শিল্ডিং এফেক্ট অফ এফ অ্যান্ড ডি অরবিটালস। তাই এই দুটো ইলেকট্রন থেকেও না থাকার মতো, তাই একে বলছি ইনার্ট ইলেকট্রন। এই এফেক্টে কি বলে? ইনার্ট পেয়ার এফেক্ট। এই এফেক্টে কি ইমপ্যাক্ট আছে, কি কনসিকুয়েন্স হলো? কনসিকুয়েন্স হলো যে বিসমাথ can only show +3 oxidation state and can never show +5 oxidation state. +5 মানে কি? দুটো বেরোলে তো +5 হতো। তার মানে যত নিচের দিকে যাবো আস্তে আস্তে দেখো শিল্ডিং পাওয়ার কি হচ্ছে? এস ছিল, এস এর পরে
ডি, 3D, তারপর 4D, তারপর 5D। আবার আরেকটা ব্যাপার আছে, ধরো ডি অরবিটালের মধ্যেও সবচেয়ে ভালো শিল্ডিং পাওয়ার কে শো করবে? 3D, 4D, 5D, কে ভালো শো করবে শিল্ডিং পাওয়ার? শিল্ড মানে কি? নিউক্লিয়াসকে ঢেকে রাখা তো। নিউক্লিয়াসকে কে ঢেকে রাখবে? যে নিউক্লিয়াস থেকে দূরে আছে না যে নিউক্লিয়াসের কাছে আছে? কাছে আছে, তাহলে 3D তাহলে 3D শিল্ডিং পাওয়ার সবচেয়ে ভালো, তারপর 4D, তারপর 5D। তাহলে 5D, এবার যদি আমি বলি 3D আর 4D এর মধ্যে শিল্ডিং পাওয়ার কার বেশি? 3D এর বেশি, 3D বেশি। 4D কম। তাহলে 4D যদি শিল্ডিং পাওয়ার কম হয় তাহলে এখান থেকে 5S এর প্রতি আবার অ্যাট্রাকশন ফোর্স আছে, আছে। শিল্ডিং পাওয়ার কম বললে তো 4D একটুখানি আছে, এর থেকে কম। তার মানে যত আমি ওপর থেকে নিচে নামবো শিল্ডিং পাওয়ার আস্তে আস্তে কি হবে? কমছে। কমবে। আর শিল্ডিং পাওয়ার আস্তে আস্তে কমলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আস্তে আস্তে বাড়বে। আর এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত আস্তে আস্তে বাড়বে তত ওর হায়ার অক্সিডেশন স্টেট শো করার টেন্ডেন্সি কমে যাবে। কারণ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যত বাড়ছে তত তো ইলেকট্রনগুলোকে টেনে রাখছে। তাহলে তিনটে জিনিস মাথায় রাখো, পর পর আসছে। প্রথম কথা হচ্ছে ডাউন দ্য গ্রুপ, এইটা দেখাতে হবে, সাথে এটাও দেখাতে হবে। এসপিডিএফ তো দেখাবে, তার সাথে এটাও দেখাবে, 3D, 4D, 5D। এটাও শিল্ডিং এফেক্টের অর্ডার। তাহলে এই দুটো শিল্ডিং এফেক্টের অর্ডার থেকে আমরা বুঝলাম ডাউন দ্য গ্রুপ কি হয়? শিল্ডিং এফেক্ট ডিক্রিজ করে। তাহলে শিল্ডিং এফেক্ট ডিক্রিজ করে। তাহলে শিল্ডিং এফেক্ট ডিক্রিজ করলে কি হচ্ছে? কি বেড়ে যাচ্ছে? এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে। শিল্ডিং এফেক্ট কমছে, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, জেড এফেক্টিভ বেড়ে যাচ্ছে। জেড এফেক্টিভ বেড়ে গেলে নিউক্লিয়াস মোর পাওয়ারফুল, সেই ইলেকট্রনগুলোকে টেনে রাখতে চাইবে, 5টাকেই ছাড়তে চাইবে না। প্রথম দিকে 5টাকেই ছেড়ে দেবে, বলবে ঠিক আছে 5টায় চলে যাক কারণ আমার শিল্ডিং এফেক্ট ভালো আছে, তাহলে 5টাকেই ছেড়ে দেবে। তারপর আস্তে আস্তে যত নিচে আসবে 5টাকে ছাড়বে না, 3টাকে ছাড়বে। আর একদম নিচে এসে তো ছাড়তেই চাইবে না, 3টাকেই খুব কষ্টে ছাড়বে, বাকি দুটোকে ধরে রেখে দেবে। মানে যত ডাউন দ্য গ্রুপ যাবে শিল্ডিং পাওয়ার ডিক্রিজ হওয়ার সাথে সাথে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাই দিস ফর্মুলা বেড়ে যাচ্ছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে গেলে বাইরের দিকে আউটার মোস্টের যে এস অরবিটাল ইলেকট্রন তাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে রাখছে। বেশি অ্যাট্রাক্ট করে রাখলে ওই দুটো ইলেকট্রন ইনার্ট হয়ে বসে থাকবে, যেটাকে আমরা ইনার্ট পেয়ার এফেক্টও বলবো। ইনার্ট পেয়ার এফেক্টও হয়ে গেল এর সাথে সাথে ইনার্ট পেয়ার এফেক্টও বলবো। তার মানে সে +5 আর অক্সিডেশন স্টেট শো করবে না, কি শো করবে? +3 অক্সিডেশন স্টেটই শো করার চেষ্টা করবে। আই থিঙ্ক কোশ্চেন অ্যান্সারটা পেয়েছো। এখান থেকে রিলেটেড কোশ্চেন এরকম, এই যে বিসমার্ক অনেক কষ্টে +5 তৈরি করে, তবু করে, মাঝে মাঝে করতে পারে, কিছু কিছু স্টেটে করে ফেলে। +5 আর বিআই +3 এদের মধ্যে কম্প্যারিজন আসে। কি বলবে এদের দুজনের মধ্যে কে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট? এটা ভার্সেস এটা, স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট কোনটা? কি বলতে পারো বিদ্যুৎ? স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট কেন? অক্সিডেশন নাম্বার বেশি দেয়। এটার জন্য কমতে চায় না। বিআই +5 স্টেবল না আনস্টেবল? একটু আগে শিখলাম বাই ইনার্ট পেয়ার এফেক্ট দিয়ে, ঠিক বলেছো সব। তাহলে বিআই +5 আনস্টেবল হলো, চলে আসতে চাইবে কোথায়? তাহলে নিচে নেমে গেল তো, নিজে তো নিচে নেমে গেল, নিজে নিচে নেমে বলে নিজের কি? রিডাকশন হবে। তাহলে অন্যের প্রতিও কি এজেন্ট? অক্সিডাইজিং। নিজের যদি রিডাকশন করতে পছন্দ করে তাহলে ওটা কি এজেন্ট? অক্সিডাইজিং এজেন্ট টু আদার্স, ঠিক আছে? আর নিজে রিডিউসড হয়ে গেল। এটা একটা কোশ্চেন। এবার চলে আসি বিসমাথের উপরে যে ছিল অ্যান্টিমনি। অ্যান্টিমনিও 5+ দিয়ে দিলাম, 3+ দিয়ে দিলাম, আর অ্যান্টিমনি 5+ দিয়ে দিলাম। এদের মধ্যে বলছে না, এদের মধ্যে বলছে রিডিউসিং পাওয়ার কার বেশি? রিডিউসিং পাওয়ার SB 5+ SB 3+ এর বেশি। কেন? কারণ ও নিজে এসবি রিলেটিভলি বিসমাথ, এসবি কোথায় আসতে চায়? +5 এ আসতে চায়। বিসমাথ +5 এ আসতে চায় না, বাট উইথ রেসপেক্ট টু বিসমাথ যদি বলা হয় তাহলে এসবি +5 আসতে তাহলে নিজে কি হলো? অক্সিডাইজ। তাই জন্য এটা কি এজেন্ট? রিডিউসিং এজেন্ট। এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? এটা অতটা আসে না, বাট এটা খুব আসে তাহলে কি ওই সেকেন্ডটা যদি আসে এটাকে লিখব কম্পেয়ার টু বিসমাথ। কম্পেয়ার টু বিসমাথ, এরভাবে বলতে লাগে। তাই জন্য যদি বলা হয় ওপর থেকে আগে ভালো করে বোঝো, ওপর থেকে যে যত নিচে আসছো, নিচে রিডিউসিং পাওয়ার বেড়ে যাওয়া উচিত না কমে যাওয়া উচিত? রিডিউসিং পাওয়ার বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাওয়া উচিত? যারা ইলেকট্রন নিজেরা ছেড়ে দেয় তারা কিন্তু অক্সিডাইজিং এজেন্ট, অন্যের প্রতি রিডিউসিং এজেন্ট। বলবো না, যারা ইলেকট্রন নিজেরা ছেড়ে দেয় তাহলে নিজেদের অক্সিডেশন হচ্ছে। ওদের প্রতি রিডিউসিং এজেন্ট। আমি যদি ইলেকট্রন ছেড়ে দিই আমি হায়ার অক্সিজেন স্টেটে চলে যাবো। ইলেকট্রন ছেড়ে দিচ্ছি মানে কি আমার পজিটিভ অক্সিজেন স্টেট বেড়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রন যারা ছেড়ে দেয় তারা হায়ার
ইজিলি অক্সিডাইজড হয় নিজেরা, তাহলে কি এজেন্ট? রিডিউসিং এজেন্ট। এবার আমি যদি ওপর থেকে নিচে নামি পুরো আরেকবার লিখতে হবে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। যত নিচে নামবো, ভালো করে বোঝ, যত নিচে নামবো সাইজ বাড়ে, তো সাইজ বাড়লে ইলেকট্রনগুলো লুজ হয়। তাহলে যে কেউ বলতে পারে ওপর থেকে যত নিচে নামবে ইজিলি ইলেকট্রন ছাড়বে, এবং বিসমাথে পৌঁছে তারা খুব তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়বে, তাহলে বিসমাথ অনেক তাড়াতাড়ি অক্সিডাইজ হবে, তার মানে খুব ভালো রিডিউসিং এজেন্ট। এটা সবাই বলবে বিসমাথ, কিন্তু বিসমাথ আবার রিডিউসিং এজেন্ট হবে না, কি কারণে? একটু আগে ইনার্ট পেয়ার এফেক্টে দেখলাম যে ওর ভেতরে এফ অরবিটাল ঢুকে আছে বলে, ওর এফ অরবিটাল শিল্ডিং এফেক্ট খারাপ বলে ওর ইলেকট্রন ওগুলোকে টেনে রাখবে নিউক্লিয়াস বেশির জন্য, বিসমাথে ইলেকট্রনকে ছাড়বে না। তাহলে রিলেটিভলি মানে বলিকা বাঁকড়া কে হলো? ডাউন দ্য গ্রুপ তো কম ছিল, মানে রিডিউসিং পাওয়ার বাড়ছিল, কিন্তু বিসমাথে কি আবার উল্টো কেস হয়ে গেল। তাহলে সবচেয়ে ভালো রিডিউসিং পাওয়ার কে শো করছে এই গ্রুপে? না, রিডিউসিং পাওয়ার ওপর থেকে নিচে বাড়ছিল, কিন্তু বিসমাথে গিয়ে দেখলাম কমে গেল, কারণ বিসমাথের শিল্ডিং এফেক্টটা খুব পুয়ার, তাই জন্য সেকেন্ড লাস্ট যে ছিল সে এখন ফার্স্ট হয়ে গেল অ্যান্টিমনি। তাহলে এটাও এক্সামে কোশ্চেন, গ্রুপ 15 এর সবচেয়ে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট কোনটা? অ্যান্টিমনি। কেন বোঝা গেছে? কারণ ওতে এফ অরবিটাল তো নেই, বেঁচে গেল। এই অরবিটাল থাকলে শিল্ডিং এফেক্ট পুরো, তাই জন্য অ্যান্টিমনি ইলেকট্রন বের করতে পারছে ইজিলি, সাইজ বড় থাকার জন্য এই অ্যান্টিবডি ইজিলি ইলেকট্রন বের করতে, তাই জন্য এটা স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। একই রকম ভাবে যদি তুমি আমার 16 এও যাও সেখানে ওরকমই হবে, সেকেন্ড লাস্ট যে থাকবে সেই রিডিউসিং এজেন্ট হবে। গ্রুপ 14 তো তোমাদের ক্লাস 11 হয়ে গেছে, ওটা আর বলছি না, কথা বোঝা গেছে? তাহলে এখান থেকে এই কোশ্চেনটা খুব আসে যে এদের মধ্যে থেকে কে স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, কে রিডিউসিং এজেন্ট, কার +5টা স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট, কার +3টা স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট, কম্পেয়ারিং টু দিস ওয়ান। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে কোশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিচ্ছি, ধরো এরকম ভাবে। এটা তো খুব ইজিলি বলে দেওয়া ছিল, +5 +3 দেখে যে কেউ বলতে পারে না যে এটা স্ট্রংগেস্ট, এটা অক্সিডাইজিং এজেন্ট, এটা দেখেও কেউ বলতে পারে। কিন্তু কোশ্চেনটা যদি ঘুরিয়ে দিই কিরকম হবে? আমি কম্পেয়ার করছি Bi +5 এর সাথে Sb +5, বলো স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট কোনটা? Bi +5 আর Sb +5। কেন? Bi এটা আনস্টেবল, এ কোথায় চলে যেতে যায়, তাই নিজে কি হচ্ছে? রিডিউস, তার মানে অক্সিডাইজিং এজেন্ট। আবার অন্যদিকে অ্যান্টিমনি কিন্তু +5 এই ভালো আছে। আবার কোশ্চেনটা এরকম ভাবে ঘুরিয়ে আসতে পারে, Bi 3+ আর Sb 3+, এদের মধ্যে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট কোনটা? কেন? Bi 3+ তো স্টেবল, অনেক ভালো, কিন্তু এটা আনস্টেবল, এ চাইছে কোথায় যেতে? Sb +5 এ যেতে চাইছে, তাহলে নিজে কি হতে চাইছে? অক্সিডাইজ, তাই জন্য কি এজেন্ট? রিডিউসিং এজেন্ট। এগুলো বলার আগে ইনার্ট পেয়ার এফেক্টটা দু লাইন বলে দিতে হবে, যে ইনার্ট পেয়ার এফেক্টের জন্য এর +5টা স্টেবল, ইনার্ট পেয়ার এফেক্টের জন্য এর +3টা স্টেবল, এটা বলে দিতে হবে ইনার্ট পেয়ার এফেক্ট দিয়ে, কথাটা বোঝা গেছে? তারপরে এর অ্যান্সার করবে, ঠিক আছে? না সরি, অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের রিঅ্যাকশন দিয়েছে, তাই তো? কোনটা এক্সেস দিয়েছে একটু বলবে? অ্যামোনিয়ার সাথে ক্লোরিন দিয়েছে, এক্সেস দিয়েছে অ্যামোনিয়া। মন দিয়ে বোঝো, এটা অনেক গল্প আছে, ভালো করে দেখো। ক্লোরিন যদি বেশি থাকতো তাহলে বলতাম ক্লোরিন অ্যামোনিয়াকে, নাইট্রোজেনকে অনেক বেশি অক্সিডাইজ করেছে, ক্লোরিন বেশি দেয়নি, ক্লোরিন কম দিয়েছে। ক্লোরিন একটা অক্সিডাইজিং এজেন্ট, তো সবাই এদিকে দেখাবে, তাহলে ফেরোম্যাগনেটিক প্রপার্টিটা পাবো, আমার ভালো লাগবে। তাহলে নাইট্রোজেন কোন স্টেটে আছে এখন? +3 না -3? নাইট্রোজেন +3, +1 করে, তাহলে নাইট্রোজেন -3, আর ক্লোরিন 0-তে আছে। ক্লোরিন অক্সিডাইজিং এজেন্ট, তাহলে ক্লোরিন এবার নিচে নামবে নিজে, আর অন্যকে উপরে তুলবে। নাইট্রোজেন -3 এর উপরে কোন স্টেট আছে? অনেক উপরে হয়ে গেল, একটু আস্তে আস্তে করে যাই। -3 উপরে নাইট্রোজেনের কোন স্টেটটা স্টেবল, যেরকম একটা কম্পাউন্ড পাওয়া যায়? 0, এক্স্যাক্টলি, নাইট্রোজেন ইনটু 0। তাহলে নাইট্রোজেন -3 থেকে প্রথমে 0-তে যাবে, ক্লোরিন 0 থেকে তাহলে নিচে নামবে, কোথায় যাবে? ক্লোরিন সবচেয়ে মানে ভালো নিচে স্টেবল স্টেট, -1, মানে কি HCl, বুঝা যাচ্ছে? এবার ব্যালেন্সিং কি করে করবো? কত ঘর কমেছে এটা? 1 ঘর, তাহলে নাইট্রোজেন আমার 1 পিস লাগবে, এটা মনে রাখো। নাইট্রোজেন কত ঘর বেড়েছে? 3, -3 থেকে 0, এটা 0 থেকে -1 না মাইনাস, তাহলে কত ঘর বেড়েছে? 3 ঘর। তাহলে ক্লোরিন কত লাগবে? 3টে, কিন্তু ক্লোরিন 3টে দেওয়া মানেই 6টা দেওয়া, Cl2 করে আছে তো, তাহলে ক্লোরিন আমি 3টে দেবো না, কটা লিখবো? 6টা, তাহলে এটা কত হবে? 2টো, হয় 1:3 নাহলে 2:6। এবারে 6টা ক্লোরিন মানে এর আগে কত বসালে 6 হয়ে যাবে ক্লোরিন? তাহলে এর যদি 3 বসে তাহলেই তো 6 হয়ে গেল, আর এর তাহলে কত বসাতে লাগবে? 2।
তাহলে এই দুটো n থেকে তো n2 হচ্ছে 2, তাহলে এর 6Cl2 এই 6 থেকে তাহলে কি হবে 6HCl, কি বোঝা গেছে? কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি পেলাম, অ্যামোনিয়া, দুটো অ্যামোনিয়া প্লাস 3টে Cl2, আলটিমেটলি কি দিচ্ছে আমাকে n2 দিচ্ছে। এবার যদি কেউ মনে করো এটা এরকমও লিখতে পারো, দেখো 6HCl তো 6টা HCl, আমি একটু অ্যামোনিয়াটাকে যদি বাড়িয়ে দিই এখানে, হ্যাঁ 6টা HCl তো অ্যামোনিয়াকে আমি বাড়িয়ে দিলাম, আরো 6টা অ্যামোনিয়া দিয়ে দিলাম, কারণ আছে। তাহলে এখানে আবার কত লিখতে হবে, 6টা অ্যামোনিয়া লিখতে হবে। অ্যামোনিয়া আর HCl মিলে কি তৈরি হয়, তাহলে 6NH4Cl তৈরি হবে। যদি আমি ইকুয়েশনটাই ঘুরিয়ে দিই, 6 অ্যামোনিয়া প্লাস 2 অ্যামোনিয়া মানে কত, 8 তো, 8 অ্যামোনিয়া প্লাস 3Cl2। খেলাটা বুঝলে? এটাই লাস্ট লাইনে আছে। তাহলে ওদের মুখস্থ করতে হবে কি মুখস্থ, এক্সামে তোমাকে এই দুটো দিয়ে দেবে, তুমি ব্যালেন্স করে নিজেই করে দিতে পারবে। কারণ রাফে করবে, অ্যান্সারে শুধু এটুকু লিখবে। এটা কখন করব, যখন ক্লোরিনটা কম আছে। এবার এখনই আমি ক্লোরিন যদি বাড়িয়ে দিই তাহলে এর অক্সিডাইজিং প্রপার্টি বেড়ে যাবে, তখন ও নাইট্রোজেনকে শুধু 0 অবধি নেবে না, নাইট্রোজেনকে ফার্দার নিয়ে যেতে পারবে। নাইট্রোজেনের ফার্দার এর থেকে বড় অক্সিডেশন স্টেট কেউ জানো কত আছে? +3 ঠিকই বলছো, +3। দেখো তাহলে যখন স্ট্রংগেস্ট হিসাবে ইয়ে করবে, এটা এক্সেস না, তাহলে ক্লোরিনটা এক্সেস দিয়ে দিই, এটা এক্সেস। তাহলে একে আরো উপরে নিয়ে যাবে +3 তে কে আছে নাইট্রোজেনের, NCl3, Cl গুলো মাইনাস করে তাহলে নাইট্রোজেন প্লাস। তাহলে কত ঘর বাড়লো বলো, 6 ঘর বাড়লো। তাহলে ক্লোরিন কত লাগবে, 6। ক্লোরিন কত ঘর কমলো, 1 ঘর, তাহলে কত লাগবে 1। এখানে যদি 6 ঘর তো, তাহলে কটা ক্লোরিন দিলে 6 হয়ে যাচ্ছে, 3টে। তাহলে এখানে চোখ বন্ধ করে 3 দেওয়াই যাবে। এই 6টা থেকেই তো 6টা এসছে, 6টা HCl দেওয়া গেল। আর এখান থেকে ক ঘর, 1 ঘর তো, তাহলে 1 ঘর অ্যামোনিয়া থেকে একটা তো আমরা ঠিক করেছি। দেখো তো ক্লোরিন না 0 থেকে -1 ঠিকই আছে, 1 ঘর। আর এখান থেকে 3 থেকে 6 ঘর, 6 এর জন্য এখানে 3Cl2। তাহলে হাইড্রোজেন তো হাইড্রোজেন ব্যালেন্স হচ্ছে না, তাই তো? 3 করে দাও না, 2 করে দাও, NH3 এর আগে না তাও তো হচ্ছে না। না হয়ে যাবে, ওখানে 2 করে দিলে 2HCl দিলে HCl আগে 3 করে দাও না, কিছু একটা গন্ডগোল হয়েছে, তাই তো? HCl আগে 3 করে দাও, HCl এর আগে 3 করে দাও। কোন HCl লাগে এখানে, হ্যাঁ তাহলে ওদিকে কি তাহলে হয়ে গেছে নাকি? হ্যাঁ না তাহলে না, 6টা হয়ে গেছে। তাহলে হয়ে গেছে। হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে যখন এক্সেস Cl2 দেবো তখন। ক্লিয়ার? পরের কোশ্চেনটা কি ছিল বলো? ক্লোরিনের সাথে NaOH এর রিঅ্যাকশন নাকি? NaOH এর সাথে ক্লোরিন দু রকম ভাবে হয়। ফার্স্ট একটা হলো কোল্ড আর ডাইলুট। হ্যাঁ, NaOH এর সাথে ক্লোরিন দিচ্ছি ফার্স্টে, কোল্ড এন্ড ডাইলুট। NaOH কিন্তু অক্সিডাইজিং এজেন্ট। এই যখন কোল্ড ডাইলুট দিচ্ছি ওর পাওয়ার অত বেশি না, ক্লোরিনকে অনেক বেশি অক্সিডাইজ করাতে পারবে না। মানে এই ধরনের রিঅ্যাকশনটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তাহলে একটু বলে নিই, ডিসপ্রপোর্শনেশন মানে এই যে ক্লোরিন আছে, NaOH জাস্ট NH এর প্রেজেন্সে হচ্ছে, কিন্তু এখানে যে Cl আছে, Cl একবার অক্সিডাইজড হবে, Cl একবার রিডিউসড হবে। Cl একবার যখন অক্সিডাইজড হবে তাহলে Cl উপরের স্টেটে যাবে, এই উপরের স্টেটটা হচ্ছে NaOCl +1, আর নিচের স্টেটটা ক্লোরিনের সবাই জানি আমরা কি NaCl -1। তাহলে ক্লোরিনটাকে আমি Cl + Cl লিখবো, তাহলে সুবিধা হবে আমার জন্য, ঠিক আছে? তাহলে ক্লোরিনটাকে Cl + Cl লিখবো। এক সেকেন্ড দাঁড়াও, ক্লোরিনটাকে Cl + Cl লিখবো, 0 0 করে। তাহলে ক্লোরিনের এখানে ক ঘর বাড়লো, 1 ঘর। তাহলে এখানে কত বসবে, 1। এখানে ক ঘর কমলো, 1 ঘর। তাহলে 1, তাহলে আর কিছু বসানোর দরকার নেই, যেরকম আছে সেরকমই লিখে দিতে পারবো। সাথে শুধু হাইড্রোজেনের গল্প, তাই তো? আচ্ছা, ওটা NaOH দিয়ে দেওয়া যাবে, দুটো Na আছে না, তাহলে 2 NaOH দিয়ে দিই আর H2 দিয়ে দিই, দেখো হয়ে গেছে, তাহলে অক্সিজেন তো মিলে গেছে। অক্সিজেন দুটো ছিল, দুটো ও হ্যাঁ দুটো হয়ে গেছে। এটা যখন কোল্ড ডাইলুট কত ইজি, কিন্তু এটা যখন হট এন্ড কনসেন্ট্রেট হবে ব্রোমেট তখন NaOH একই Cl এর সাথে ওরকমই রিঅ্যাকশন করে, ডিসপ্রপোর্শনই করে, কিন্তু রেঞ্জটা বড় হয়ে যায়। রেঞ্জটা কিরকম বড় হয়, প্রথমে ক্লোরিন 0 তে ছিল, তাকে নিয়ে গিয়ে ডাইরেক্ট +5, যেহেতু স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিচ্ছ, এটা হচ্ছে হট এন্ড
না কনসেন্ট্রেটেড হট অ্যান্ড কনসেন্ট্রেট দিচ্ছ তখন এটা অনেক উপরে উঠে যায় NaClO3 আর একটা NaCl। তাহলে এটা 0 থেকে +5 এ যাচ্ছে, তাহলে এটা 5 ইউনিট বাড়ছে আর এটা 1 ইউনিট কমছে, তাহলে এটা 1 ইউনিট কমছে মানে এটা 1 আর ওখানে 5 ইউনিট বাড়ছে মানে 5। তাহলে এই 5টাই তো আমার কি ওখানে 5 হবে, তাহলে 5টা এনে একটা এনে 6টা 6 এনে ছিল ওয়াটার কটা হচ্ছে 3:2 অক্সিজেনের 6টা মিলে গেছে। খেলা বোঝা গেছে? নাম কি এটার নাম কি, ওটার নাম কি? ওটা হচ্ছে হাইপোক্লোরাস। উল্টো পাল্টা বলবে এবার, উল্টো পাল্টা বলবে, ওটার গল্প আছে অনেক। দেখো HOCl যেরকম আছে তারপরে হয় Cl ClO2 HClO3 HClO3 ভালো করে দাঁড়া, চুপ কর, উল্টো পাল্টা বলবি না। যেটা হাইয়েস্ট অক্সিডেশন স্টেট, এটা লোয়েস্ট অক্সিডেশন স্টেট। এটা হাইয়েস্টের থেকেও হাইয়েস্ট, অনেক উপরে আছে। এটা লোয়েস্টের থেকেও লোয়েস্ট। এখানে ক্লোরিন গুলো হ্যাঁ আছে, মানে যেটা বেশি সেটাকে আমরা কি বলি ইক, আর যেটা কম সেটাকে আস বলি। তো এই আয়রন যদি বলি +2 কি ফেরাস, +3 বললে ফেরিক, স্ট্যানাস স্ট্যানিক, মার্কিউরাস মার্কিউরিক, কিউপ্রাস কিউপ্রিক। তাহলে +5 আছে মানে ইক, নাম কি ক্লোরিক অ্যাসিড। এটা কম আছে তার নাম কি ক্লোরাস অ্যাসিড। এটা কম বেশির থেকেও বেশি, তাহলে এটার নাম কি হাইপার বা পার ক্লোরিক অ্যাসিড। এটা কমের থেকেও কম, তাহলে হাইপো ক্লোরাস অ্যাসিড। এবার শুধু অ্যাসিড না, দেখো সল্ট হয়ে গেছে। সল্ট হলে নামগুলো কি হয়, খুব কঠিন না। ক্লোরিক হলে নাম হচ্ছে ক্লোরেট, সোডিয়াম ক্লোরেট। বেশি হলে ক্লোরাইড, সরি বেশি হলে ক্লোরেট, কম হলে ক্লোরাইড। আর এটা কি পার ক্লোরেট, এটা হচ্ছে হাইপো ক্লোরাইড। ওখানে কি ভুল করেছিলাম? তাহলে যদি ইক হয় তাহলে কি হবে 8 হবে, যদি আস হয় তাহলে 8 হবে, সল্ট হয়ে গেল। তাহলে এটার নাম কি দাঁড়ালো সোডিয়াম, হ্যাঁ হাইপো কোথায় ClO3 দাও, সোডিয়াম ক্লোরেট। তাহলে এটার নাম লিখে আসতে হবে, এগুলো লিখে আসতে হবে তো রিঅ্যাকশন নিচে। আর এটা কি NaOCl, তাহলে কি সোডিয়াম হাইপো ক্লোরাইড। আন্ডারস্ট্যান্ড পুরোটা তো?